আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমাদের সালাম এবং শুভেচ্ছা নিন। আজ আমাদের ৫৭তম সেশন। আমরা ট্রেড ভ্যাট নিয়ে ডিসকাশন করছি, ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট প্রদান পদ্ধতি। আজ ট্রেড ভ্যাটের তৃতীয় সেশন। আমরা বিগত দুটি সেশনে ট্রেড ভ্যাট কি, ট্রেড ভ্যাটের হারসমূহ আমরা ডিসকাশন করেছি। আজ আমরা ডিসকাশন করব মাঠ পর্যায়ে ট্রেড ভ্যাটের বাস্তব প্রক্রিয়াসমূহ। আগামী সেশনে আমরা ডিসকাশন করব ট্রেড ভ্যাটের ক্ষেত্রে রেয়াত সমন্বয় এবং উৎসে কর্তন। তো আমরা এখন ট্রেড ভ্যাটের বাস্তব প্রক্রিয়াগুলো আলোচনা করব। মাঠ পর্যায়ে একটা অন্যতম প্রক্রিয়া হলো 15% আউটপুট ভ্যাট পরিশোধ করে বিক্রি করা, সমস্ত ভ্যাট কমপ্লায়েন্স মেনটেন করা এবং উপকরণ কর রেয়াত নেওয়া। মাঠ পর্যায়ে একটা প্রক্রিয়া হলো 15% আউটপুট ভ্যাট পরিশোধ করে বিক্রি করা, সমস্ত কমপ্লায়েন্স মেনটেন করা এবং উপকরণ কর রেয়াত নেওয়া। অর্থাৎ 15% আউটপুট ভ্যাট পরিশোধ করা এবং উপকরণ কর রেয়াত নেওয়া। ট্রেড ভ্যাটের ক্ষেত্রে এ ধরনের পদ্ধতি অবলম্বন করার মতো ট্রেডারের সংখ্যা খুব কম। আমরা জানি বর্তমানে ভ্যাটে নিবন্ধিত প্রতিষ্ঠানের তালিকা সারা দেশে প্রায় 3 লক্ষের কাছাকাছি। এর মধ্যে ট্রেডার হিসাবে নিবন্ধিত আছে প্রায় 40,000-এর কাছাকাছি। আমরা এর আগে বলেছি যে সারা দেশে ট্রেডার আছে প্রায় 35 লক্ষের কাছাকাছি। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে আমাদের এখানে কত কাজ করার স্কোপ আছে। যা হোক, তো আমার মনে হয় এই স্ট্যান্ডার্ড ভ্যাট রেটে আউটপুট ভ্যাট প্রদান করা, 15% ট্রেড ভ্যাট প্রদান করা এবং উপকরণ কর রেয়াত নেওয়া, এরকম ট্রেডার সারা দেশে কয়েক হাজারের বেশি নেই, আনুমানিক আর কি। আমরা প্রথম প্রক্রিয়াটা আমরা আশা করি বুঝতে পারলাম। এরপরে প্রক্রিয়াটা হলো 5% ট্রেড ভ্যাট প্রদান করা এবং উপকরণ কর রেয়াত না নেওয়া। উপকরণ কর রেয়াত না নিয়ে 5% ট্রেড ভ্যাট প্রদান করা। এই ধরনের ট্রেডারের সংখ্যাই বেশি। যারা নিবন্ধিত আছে তাদের মধ্যে অধিকাংশই এ ধরনের ট্রেড ভ্যাট পরিশোধ করে থাকে। আমরা জানি সুপার শপ আমাদের ট্রেডারদের মধ্যে একটা অন্যতম কম্পোনেন্ট হলো সুপার শপ। অধিকাংশ সুপার শপ আমার জানা মতে 5% আউটপুট ট্রেড ভ্যাট প্রদান করে আর উপকরণ কর রেয়াত নেয় না। এই হলো দ্বিতীয় আর একটা মাঠ পর্যায়ের প্রক্রিয়া। আর একটা প্রক্রিয়া হলো উৎপাদনকারী উৎপাদন করার পরে তার সাথে সম্পর্কযুক্ত যে সমস্ত ট্রেডার আছেন তাদের কাছে পণ্য পাঠিয়ে দেন, বাকিটা পণ্য পাঠিয়ে দেন এবং এইসব ট্রেডারের সাথে উৎপাদনকারীর চুক্তি থাকে যে উৎপাদনকারী কর্তৃক নির্ধারিত মূল্যে এই ট্রেডার পণ্য বিক্রি করার পরে সমস্ত অর্থ উৎপাদনকারীকে দিয়ে দেয়। এরপর উৎপাদনকারী ট্রেডারকে 2-3% কমিশন দেয়। এরকম কার্যক্রম মাঠ পর্যায়ে প্রচুর সংঘটিত হয়। আমরা প্রথমে যে দুটো প্রকার ট্রেড ভ্যাটের প্রক্রিয়া বললাম, 15% আউটপুট ভ্যাট প্রদান করে উপকরণ কর রেয়াত নেওয়া আর 5% আউটপুট ভ্যাট প্রদান করে উপকরণ কর রেয়াত না নেওয়া। সাধারণত এ ধরনের এই দুটো প্রক্রিয়ার বিষয়ে বিধিবিধান সুস্পষ্টভাবে বর্ণিত আছে। আর এরপরে আমি যে কটা প্রক্রিয়া বলবো সেগুলোর উপরে সুস্পষ্ট বিধিবিধান বর্ণিত নেই। আমি তৃতীয় যে প্রক্রিয়াটা বললাম, উৎপাদনকারী কর্তৃক নির্ধারিত মূল্যে ট্রেডার বিক্রি করার পরে সম্পূর্ণ টাকা উৎপাদনকারীর কাছে ফেরত দিয়ে দেয়। উৎপাদনকারী 2-3% কমিশন ট্রেডারকে প্রদান করে। এই ক্ষেত্রে কি প্রক্রিয়া হবে সেটা আইন কানুন বিধিবিধানে সুস্পষ্ট বর্ণিত নেই। এ নিয়ে মাঠ পর্যায়ে জটিলতার সৃষ্টি হয়। এরপরের যে প্রক্রিয়াটা সেটা হলো মাঠ পর্যায়ে যেটা সংঘটিত হয় সেটা হলো উৎপাদনকারী উৎপাদন করার পরে তার যে সমস্ত ট্রেডার আছে, তার এনলিস্টেড, তার পরিচিত, তার ব্যবসায়িক সম্পর্ক যুক্ত যে সমস্ত ট্রেডার আছেন তাদের কাছে পণ্য বাকিতে সরবরাহ করেন। উৎপাদনকারী নির্ধারণ করে দেন যে এই পণ্য এত টাকায় বিক্রি করতে হবে, তার ভিতরে এত টাকা উৎপাদনকারীকে ফেরত দিবে আর বাকি
বাকি কয়েক টাকা ট্রেডার নেবে। ধরুন এই পণ্যটা উৎপাদনকারী নির্ধারণ করে দিয়েছে যে পণ্যটা 260 টাকায় বিক্রি করতে হবে, 250 টাকা উৎপাদনকারীকে ফেরত দিতে হবে এবং 10 টাকা ট্রেডার নেবে। ট্রেডার এর চেয়ে বেশি মূল্যে বিক্রি করতে পারবে না। উৎপাদনকারী তার বাজার স্থিতিশীল রাখার প্রয়োজনে এরকম বিক্রয় প্রক্রিয়া অবলম্বন করে থাকে। এক্ষেত্রেও ট্রেডার পায় সামান্য 10 টাকা। তো এই ক্ষেত্রেও সুস্পষ্ট বিধিবিধান নেই যে কিভাবে এখানে ভ্যাট পরিশোধ করতে হবে, যার ফলে মাঠ পর্যায়ে যথেষ্ট সমস্যার সৃষ্টি হয়। আর একটা মাঠ পর্যায়ের প্রক্রিয়া হলো আমদানিকারক আমদানি করার পরে কিছু আমদানিকারক 15% ভ্যাট দিয়ে রেয়াত নেয়, কিছু আমদানিকারক 5% ভ্যাট দিয়ে রেয়াত নেয় না। আমি এখন যেটা বলছি সেটা এরকম না, আমি এখন যেটা বলবো সেটা একটু আলাদা ধরনের। কিছু আমদানিকারক আছেন, তারা আমদানি করে আমদানি পর্যায়ে এটা ট্রেডারের কাছে হ্যান্ডওভার করে দেন। কিছু ট্রেডার আছেন, ছোট ছোট ট্রেডার, তারা নিজেরা আমদানি করা তাদের পক্ষে কঠিন হয়। তারা এই আমদানি করার মতো ব্যাংক ফাইন্যান্স এবং আদার যে কাজগুলো সেগুলো তারা করতে পারে না, তারা একটু ছোট ধরনের ট্রেডার। তো তারা নিজেরা আমদানি না করে এরকম কোনো একটা আমদানিকারকের কাছ থেকে আমদানি পর্যায়ে কিনে নেয়। এরকম কার্যক্রম মাঠ পর্যায়ে সংঘটিত হয়। এই ক্ষেত্রে আমদানিকারক আমদানি করার পরে শুল্ক স্টেশনে অ্যাসিস্ট্যান্ট করার সাথে সাথে ট্রেডারের কাছে হ্যান্ডওভার করে দেয় অল্প বিজনেস মার্জিন রেখে। তো এরপরে ট্রেডার সেটা নিয়ে এসে ট্রেডার তার মতো করে বিক্রি করে যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে। তো এইখানেও এই যে যখন বিক্রি করলো, আমদানিকারক যখন বিক্রি করলো, তখন তার বিজনেস মার্জিন, তার প্রফিট খুব কম থাকে। তো এই ক্ষেত্রে তার 15% ভ্যাট দিয়ে রেয়াত নেওয়া বা 5% ভ্যাট দিয়ে রেয়াত না নেওয়া, এই যে প্রক্রিয়াগুলো যেগুলো ফর্মাল প্রক্রিয়া, এই ফর্মাল প্রক্রিয়ার মধ্যে যাওয়া তার পক্ষে সম্ভব হয় না। তো এরকম ক্ষেত্রেও মাঠ পর্যায়ে বেশ জটিলতা আছে। আর একটা বিজনেস প্রক্রিয়া আমি বলবো সেটা হলো কিছু বড় বড় দোকান, শোরুম আছে, যে শোরুম নিজেদের পণ্য বিক্রি করার পাশাপাশি ছোট ছোট আউটলেট করে অন্যান্য ট্রেডার উৎপাদনকারীর পণ্য বিক্রি করার জন্যে তার কাছে ভাড়া দিয়ে দেয়। সেই আউটলেটে অন্যান্য পণ্যের উৎপাদক, বিক্রয়কারী, ট্রেডার তারা তাদের ম্যানপাওয়ার, তাদের র্যাক সব বসিয়ে সেখানে তাদের পণ্য বিক্রি করে। তো এরকম ক্ষেত্রেও মাঠ পর্যায়ে বেশ জটিলতা আছে। তো প্রিয় দর্শক, আমি ট্রেডিং পর্যায়ের 6টা আমি বিজনেস প্রক্রিয়া বর্তমানে উল্লেখ করলাম। তার ভিতরে প্রথমে আমি যে দুটো বিজনেস প্রক্রিয়া উল্লেখ করেছি, এই দুটো বিজনেস প্রক্রিয়ার উপরে আমাদের বর্তমানে বিধিবিধান আছে। আর বাকি যে বিজনেস প্রক্রিয়াগুলো বললাম, এই বিজনেস প্রক্রিয়াগুলোর উপরে আমাদের বর্তমানে সুস্পষ্ট বিধিবিধান নেই, যার ফলে মাঠ পর্যায়ে বেশ জটিলতার সৃষ্টি হয়। এই প্রক্রিয়াগুলোর বাইরেও মাঠ পর্যায়ে আরও অনেক রকমের প্রক্রিয়া আছে যার উপরে সুস্পষ্ট বিধিবিধান নেই। আমাদের ট্রেডিং পর্যায়ে বর্তমান ভ্যাট ব্যবস্থা বেশ অসংগঠিত, যার ফলে এখনও মাঠ পর্যায়ে অনেকে বলে থাকেন যে আমরা প্যাকেজ ভ্যাট দিই। আগের আইনের আন্ডারে প্যাকেজ ভ্যাট পদ্ধতি ছিল, সে প্যাকেজ ভ্যাট পদ্ধতি এখন নেই, কিন্তু মাঠ পর্যায়ে এমন অ্যাওয়ারনেস এখনও সৃষ্টি হয়নি এবং এই রকমের নানাবিধ বিজনেস প্রক্রিয়ার উপরে সুস্পষ্ট বিধিবিধান না থাকার কারণে এবং সঠিকভাবে বাস্তবায়িত না হওয়ার কারণে মাঠ পর্যায়ে এখনও এরকম ধোঁয়াশাচ্ছন্ন কথাবার্তা এবং কার্যক্রম প্রচলিত রয়েছে। প্রিয় দর্শক, এখন একটা তাত্ত্বিক কথা বলি, সেটা হলো যে অর্থনৈতিক কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করা যাবে না। বর্তমানে মুক্তবাজার অর্থনীতি, এই মুক্তবাজার অর্থনীতিতে বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড যেন নিজস্ব গতিতে বিকশিত হতে পারে, রেগুলেটরি কর্তৃপক্ষকে এইগুলো অ্যালাউ করতে হবে। আর এই যেভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড বিকশিত হোক না কেন, অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর থেকে খুব সহজে কর আদায় করে নিতে হবে, সহজে কর আদায় করার মতো বিধিবিধান প্রণয়ন করতে হবে। দিস ইজ দ্য ডিমান্ড অফ ফ্রি মার্কেট ইকোনমি, দিস ইজ দ্য ডিমান্ড অফ এ স্ট্যান্ডার্ড ট্যাক্সেশন সিস্টেম। তো আমরা আমাদের দেশে এই যে ট্রেডিং পর্যায়ের ভ্যাট যে এরকম অসংগঠিত হয়ে আছে,
তার একটা কারণ হলো এই যে আমরা খুব স্বচ্ছ সুন্দর বাস্তবায়নযোগ্য সর্বমহলে গ্রহণযোগ্য অংশীদারদের কাছে গ্রহণযোগ্য বিধিবিধান আমরা প্রণয়ন করতে পারিনি। আমি তো একটু আগেই বললাম, আমি প্রায় 6টা বিজনেস প্রক্রিয়া বললাম, মাঠ পর্যায়ে আরো আছে, যার মাত্র 2টো বিজনেস প্রক্রিয়ার উপরে সুস্পষ্ট বিধিবিধান আছে, আর বাকি বিজনেস প্রক্রিয়াগুলোর উপর সুস্পষ্ট বিধিবিধান নেই। তো আমরা যারা ভ্যাট সিস্টেমের সাথে কাজ করি, আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমাদের সবাইকে সচেতন হয়ে আমাদের এইসব বিষয়ে সুস্পষ্ট বিধিবিধান তৈরি করতে হবে। ট্যাক্সেশন থিওরিতে দুটো কথা চালু আছে। এক হলো ধরে নেওয়া হয় যে মানুষ কর ফাঁকি দিতে চায়, আবার আর একটা নীতিও চালু আছে, নীতি বা দর্শক বা যাই বলেন, সেটা হলো মানুষ বেসিক্যালি যদি ভালো পরিবেশ পায় তাহলে মানুষ কর দিতে চায়। আমাদের আয়কর মেলায় যে শত শত হাজার হাজার মানুষ কর দেওয়ার জন্য ভিড় করে, এটা তারও একটা প্রমাণ যে মানুষ সুন্দর পরিবেশ পেলে, ফ্রেন্ডলি পরিবেশ পেলে মানুষ কর দিতে চায়। তাই রেগুলেটরি কর্তৃপক্ষের একটা কাজ এবং দায়িত্ব হলো যে সুন্দর বন্ধুত্ব সম্পন্ন এই পরিবেশ তৈরি করা, যেখানে করদাতার জন্য কমপ্লায়েন্স সহজ হয়, পরিপালন সহজ হয় এবং তিনি সহজে এই কর পরিশোধ করতে পারেন। তো প্রিয় দর্শক, আমরা ট্রেড ভ্যাট নিয়ে ডিসকাশন করছি। আমরা ট্রেড ভ্যাটের আজ তৃতীয় সেশন নিলাম। আমরা তৃতীয় সেশনে মূলত আমরা ট্রেড ভ্যাটের ক্ষেত্রে বাস্তবে মাঠ পর্যায়ে যে সমস্ত প্রক্রিয়াগুলো সমূহ, সেই প্রক্রিয়াগুলো আলোচনা করলাম। আজ আমরা মূলত শিখলাম যে মাঠ পর্যায়ে ট্রেডিং ভ্যাটের প্রক্রিয়াগুলো কি কি, এর বাইরে আরো প্রক্রিয়া আছে। আমরা শিখলাম যে মূলত বিধিবিধান আছে দুটো প্রক্রিয়ার ক্ষেত্রে, অন্যান্য প্রক্রিয়ার ক্ষেত্রে সুস্পষ্ট বিধিবিধান নেই, যা থেকে নানাবিধ জটিলতার সৃষ্টি হয়। আমাদের একটা মানসম্মত ভ্যাট ব্যবস্থা স্থাপন করতে হলে সকল প্রকারের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর থেকে সহজে ভ্যাট আদায় করার মতো বিধিবিধান আমাদের প্রণয়ন করতে হবে। তাহলে আমাদের সামনে এখনো কত কাজ। একটা সুন্দর একটা মানসম্মত ভ্যাট সিস্টেম স্থাপন করার জন্য আমাদের সামনে এখনো অনেক কাজ আমাদের পেন্ডিং আছে। সেই কাজগুলো আমাদের সম্পাদন করতে হবে। প্রিয় দর্শক, আগামী সেশনে আমরা আলোচনা করব ট্রেড ভ্যাটের ক্ষেত্রে রেয়াত সমন্বয় এবং উৎসেকর্তন। আমরা আজকের সেশনের প্রায় শেষে চলে এসেছি। প্রিয় দর্শক, অনুগ্রহ করে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, এবং আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে হলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করুন। অনুগ্রহ করে আপনারা কমেন্ট এবং প্রশ্ন করবেন। আমি এখন থেকে আপনাদের প্রশ্নের উপরে মাঝে মাঝে ভিডিও নির্মাণ করব, যাতে এই প্রশ্নগুলো শুনে আপনারা সহজে ভ্যাট বিধিবিধান সম্পর্কে আপনারা সচেতন হতে পারেন। প্রশ্নের উত্তর শুনলে বিধিবিধানগুলো খুব সহজে মাথার মধ্যে প্রবেশ করে। তাই আমি এখন থেকে মাঝে মাঝে এই প্রশ্নের উপরে কিছু ভিডিও নির্মাণ করবো। একটা ভিডিওতে 5-7টা প্রশ্নের উত্তর দিব মাঝে মাঝে। আমি প্রচুর প্রশ্নের উত্তর দিব। তো প্রিয় দর্শক, আমরা কয়েকটা সাবজেক্ট আমরা শেষ করেছি। আমরা উৎসেকর্তন শেষ করেছি, আমরা রেয়াত শেষ করেছি, আমরা এখন ট্রেড ভ্যাট আমরা ডিসকাশন করছি। আমি আশা করছি আর কয়েকটা সেশনে আমরা ট্রেড ভ্যাট শেষ করব। তো আশা করছি ট্রেড ভ্যাটের উপরে আপনারা ভালো ধারণা পাচ্ছেন। আপনারা যারা ভ্যাটের সাথে থাকবেন, ভ্যাটের সাথে থাকতে চান, ভ্যাটকে ক্যারিয়ার হিসেবে নিতে চান, ভ্যাটের পাশাপাশি আয়কর, কাস্টমস, সাপ্লাই চেইন, অ্যাকাউন্টস, পেয়েবল, ফাইন্যান্স, এই সমস্ত এরিয়াতে যারা কাজ করেন, তাদের এই সকল বিষয়, ভ্যাটের এই সকল বিষয়ে আমি যে ডিসকাশনগুলো করছি, এগুলোর বিষয়ে বাস্তব জ্ঞান থাকা অপরিহার্য। বাস্তব জ্ঞান থাকলে আপনি আপনার কেস ওয়ার্কটা খুব সুন্দরভাবে করতে পারবেন। অনুগ্রহ করে আমাদের ভিডিওগুলো রেগুলার দেখতে থাকুন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।